ধরা পড়ে গেছে। তোমাদের প্রত্যেকের চোখকে ফাঁকি দিয়ে মধু মধু কঙ্কনাকে বিয়ে করে প্রাসাদে ফিরবে। মহারাজ তাকে প্রাসাদের সিংহাসনে বসাবে, আর আমি আমার ছেলের হাত ধরে ভিখারিনী হব। আমি আমার বাবার বিরুদ্ধে বিদ্রোহ করব। তাহলে এই মুহূর্তে হাতিয়ার ধর দেব। মেঘাদিত্য আমাদের সবাই বিশাল কিন্তু দিনকে রাত করতে পারে। তারপর সীমান্ত যুদ্ধ থেকে ফিরে বসিরুদ্দিন জানোয়ার হয়ে গেছে। প্রয়োজনে তিনজনকেই এই ঘুম পাহাড়ি রাজপ্রাসাদে আমি তোমার সুখের অংশীদার, চিরজীবনের শত্রু ওই তোমার মধুকন্যাকে গ্রহণ করব। হাসবে না, হাসবে না, তোমরা কেউ হাসবে না। আগে কাজ করো, পরে অন্য কথা শুনবে। আগে কাজ, তোমরা সবাই শোনো। আগে কাজ, ভীষণ কাজ, ভয়ঙ্কর কাজ। তোমরা যদি সবাই মিলে আমার সতীনের ছেলে মধুকে খুন করতে পারো, তাহলে তোমাদের প্রত্যেককে আমি পুরস্কার দেবো। এত এত পুরস্কার, এত অনেক অনেক পুরস্কার দেবো। আপনি হুকুমকে মারানি, আমি এখনই যে ওই নববর্ষের বন্ধুর মাথা পাঠিয়ে এখন থেকে একটা ভয়ঙ্কর ঘটনা সৃষ্টি করি। বলেন তো, ওই বৃদ্ধ অলিন্দ্রকে এমনি করে হাতিয়ার বসিয়ে দিয়ে আমি চিৎকার করে মহারাজকে ডেকে বলি, মহারাজ, ওই বৃদ্ধ অলিন্দ্র একবার কর্মচারী আপনার অতি প্রিয় বৃদ্ধ আনন্দকে খুন করে গেছে। আপনি যদি আদেশ করেন মহারাজ, আমি তাহলে এই মুহূর্তে মহারাজকে গিয়ে বলতে পারি কঙ্কনার সাথে মধুমণ্ডলের বিয়ে আপনি দেবেন না, কারণ কঙ্কনা আমার বাগদত্তা। কঙ্কনা বধূ হয়ে এলেও তার মনে মধু থাকবে না, থাকবে বিষ। তুমি যদি আমাকে সাহস দাও কাকিমা, তাহলে ওই কাজল কুমারীকে ধরে নিয়েছে, তাকে দিয়ে আমি আমার কাছে নালিশ চালাতে পারি। আনন্দকে হত্যা করে সেই মধুমণ্ডলের বিয়ে দিবে। কারণ মানুষ খুন পায় একমাত্র পেশা, এটুকু কাজ করতে তার কিছু সময় লাগে। আরে কঙ্কনার চরিত্রে কলঙ্ক লেপন করে দুর্গন্ধ প্রতি মেঘাদিত্য ওরা সেই অঘটন ঘটাবে। আর আর সব থেকে ভালো কাজ করতে পারে আমার দাদা চন্দ্রকেশর। কাজল কুমারীকে বাবার সামনে দাঁড় করিয়ে এতেও যদি কাজ না হয়, তাহলে তুমি কি করতে পারো সেই কথা যদি তুমি আমাকে বলবে। আত্মহত্যা করবো। আমি যে বাবা নই মা, আমি বাবার ছেলে যুবমন্ড। তোমার আত্মহত্যার কথা শুনে আমি তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। তাহলে কি করবি তুই? তাকে আমি নিজের হাতে গলা টিপে খুন করে রাখবো। তোর বাবাকে? না, আমার এই রাক্ষসে সরণীকে শুনতে পেলাম না, তাহলে তোমার নিজের পেটের ছেলের কাছে তোমার মায়া বিদ্যা ধরা পড়ে গেছে। কেন ধরা পড়বে মহারাজ? বিশাল কেতু, চন্দ্রকেশর, মেঘাদিত্য, তোমরা সকলে আমার পিছনে দাঁড়াও এবং
রাক্ষসী তুমি নয়, তুই তো রক্ত রাক্ষসী। ছেলেকে নিয়ে তুমি কোথায় পালিয়ে যাবে? রাজা হিরণ্যবর কথার মেয়ে ওই চন্দনার সঙ্গে খবর বিয়ে দিতে ওই ঘুম পাহাড়ি রাজপ্রাসাদে। কি বললে? কঙ্কনার পরিবর্তে চন্দনার সঙ্গে তোমার বিয়ে? নাকের বদলে নরুন পাবে, এটাই তোমার শাস্তি। না, না, আমি মেনে নেব না। আমি কিছুতে মেনে নেব না। মধুর মতো ওই ধ্রুব আমার শত্রু, ও আমার সঙ্গে প্রতারণা করেছে, আমার সঙ্গে ছলনা করেছে। তাই তুমি যদি ওই কঙ্কনার পরিবর্তে চন্দনাকে ধুবন বধূ করে নিয়ে আসো, আর কঙ্কনাকে মধুর বধূ করে প্রাসাদে নিয়ে আসো, তবে আজ রাত্রে আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা করবো। এমনি করে এই তেমনি ভাবে সেদিন ভেসে উঠেছিল আমার গড়কারের দিন আমার যৌবন জীবনের লড়াইয়ে লড়িয়ে আত্মহত্যা করেছিল আমার প্রকারী। আজ যেমন তোর বয়স, আমার সেদিনের বয়সে আমিও ঠিক ছিলাম। আমার বিয়ে হোক, বাবা মারা গেলে মত করলাম, সুন্দরী নটকে দিয়ে দিয়েছে না, তোর মতে করলাম। কিন্তু কি গলায় শাড়ি বেঁধে লাল করে করে গাড়ি চলছে। তুমি আত্মহত্যা করেছ। তুমি কি ভাবছো বাবা? তুমি কি ভাবছো? সেই আত্মহত্যা পরিচয় করো, সেই আত্মহত্যা কখনই দিবস কেন আমি আত্মহত্যার কথা শুনে ভয় পাই? কেন আমি আত্মহত্যার কথা শুনে কমতে পাই? আমি আমি সেই কথাটাই আর তুমি কত ভাববে বাবা? তোমার যে ভাবনার সাগরে মধুমঙ্গল শুভমঙ্গল তুই মঙ্গলে আর জেগে ওঠো বাবা, তুমি জেগে ওঠো। আমি থেকেছি। আমার পড়াশোনা যেমন একবার করছে, ওই বসির উদ্দিনকে যারা যুদ্ধ করতে গিয়ে ব্যবহার করে দিয়েছে, তাদের আপনি বিচার করবেন না মহারাজ। কে তুমি? এই লোকটাই তো আমরা সবথেকে ভালো প্রজা, নাম তমসাগাজি। সমস্যা গাজী, তোমার এই অবস্থা কে করলে? সেনাপতি চন্দ্রশেখর আর আমার মায়াবতী মা। মায়াবতী, মায়াবতী, এই কথা তুই আগে বলছিস কেন? আমি নিজে এসব কথা বলতেছিলাম মহারাজ, তোমরা আমাকে প্রাসাদে ঢুকতে দেয়নি। এই ছোট রাজকুমার আমাকে লড়াই করেছে। ওরাই তো আমিও করেছিলাম মহারাজ, কিন্তু আপনার প্রাসাদের লোকজন আমাকে সবটাই করে দিয়েছে। কেন পাত্তা দেয়নি? আমি কি মরে গিয়েছিলাম? মহারাজ, আপনি বললে তো ভালোই হতো। আপনিও সাহায্য করতো। আর আমিও ছুটি পেয়েছি। আনন্দ আনন্দ কাছে মহারাজ, খোদা তাআলার আনন্দের দুনিয়া, এই আনন্দের যুগে তবু আপনার লজ্জা করে না। আপনি এই সরকারের দিনে রাজা। আপনি এই ছেলেদের দিকে, এই প্রজাদের দিকে তাকাচ্ছেন না। এমন বাবাও কখনো দেখিনি। আর এমন রাজাও কখনো দেখিনি। এমন রাজাও কখনো আনন্দ! এত সাহস এই বিক্রমে আমাকে বলে কিনা বিচার করতে পারি না, আমাকে বলে কিনা আমি প্রজাদের শাস্তি দিতে পারি না। আমি অসহায় পিতার মুখে তার সন্তানকে ফিরিয়ে দিতে পারি না। শারীরিক গতিবিধিকে বাঁচিয়ে দে। খোদা আপনার মঙ্গল করুন মহারাজ, আপনার ভাই কবর সাথে নিয়ে আমি আবার ওই নদীর পানিতে যাত্রার নৌকা ভাসাবো, আবার আমি সুখ ফিরিয়ে আনবো।
তৈরি হয়। আপনার মতো বিপদ রাজা এদিকে টেনশন হয়ে ভয় করতে বলছো হয়তো শিক্ষার একটা লজ্জাও তো শিক্ষার একটা অঙ্গ আমার শিক্ষার যে অঙ্গ ঘোড়া হয়ে গেছে লজ্জা আমার সংযমের যে শক্তি হারিয়ে গেছে। আমি নতুন দুনিয়ার মানুষ শ্রেষ্ঠতা পাঠ্য শিক্ষা সেই মানে আমার আমি মানুষের চোখে পানি এই পানি ডাক্তার সাহেবের পথের সাথে আপনার সঞ্চয় করা হতো সেই ঈশ্বরের দিকে পিছু ফিরিয়ে দাঁড়িয়ে আপনি আপনার নারীকে দেখে আপনাকে এই আপনি কি পারবেন অন্ধকারে মানুষ আলো খুঁজে, অশিক্ষার অন্ধকার থেকে মানুষ খুঁজে নেয় শিক্ষার সত্য। আমি ওই বসিত্রের জীবন থেকে শিক্ষা গ্রহণ করলাম। আমি বন্ধুকে ক্ষমা করবো, অঙ্কুরার সঙ্গে তার বিয়ে দেবো, সব শেষে ওর সঙ্গে চন্দ্রার বিয়ে দিয়ে আমি হই কুমারের রাজপ্রাসাদের প্রথম ইতিহাস। আর সেই ইতিহাসে নতুন অধ্যায় লেখা হবে অনেক অভিনবনায়িকা চোখের জলের কাহিনী। তার পরবর্তী খেলার চিত্র আঁকা হবে নায়কের নিপুণ তুলিতে। ভালোবাসার চিত্র বটে। মতো আমি নাকি 3 দিন ধরে শুধু বসেই আছি, সংসারের কোনো কাজই নাকি আমি করছি না। আমার পিসেমশাই উঠতে বসতে শুধু আমাকে এই কথা শোনাচ্ছে, পিসিমার সঙ্গে ঝগড়া পর্যন্ত করতে। অথচ আমার স্বামী যে 3 দিন হলো রাজবাড়িতে গিয়ে এখনো পর্যন্ত ফিরে এলো না। আমি কি কাজ করতে করতে তার কথা একটু ভাবতেও পারবো না? আচ্ছা, কেন যে ফিরলো না? রাজবাড়িতে গিয়ে তার কি হলো? তার কোনো বিপদ হয়নি তো? রাজবাড়িতে গেছে, তার কি কোনো অমঙ্গল থাকতে পারে? তাহলে সে এত খবর দিল না কেন পিসিমা? আরে খবর আমার দেবে কি? খবর কি দেবে? আদি তো সে বাড়িতে গেছে, ওই কথা তো তুমি রোজই বলছো পিসিমা। এদিকে আস্তে আস্তে করে 3 দিন হয়ে গেল, সে এখনো পর্যন্ত
করে জল নিয়ে বাড়ি আসছি। তা হ্যালো কাজলি, জামাই বাবাজি কি তোর সঙ্গে ঝগড়া টগড়া করে গেছে? না পিসিমা, আমার জামাই কখনো আমার সঙ্গে ঝগড়া করে না। তোকে ভালোবাসে তো? এই কথা বলছো কেন পিসিমা? মাঝে মাঝে জামাইকে দেখে আমার কেমন যেন বাবা একটু সন্দেহ হয়, মুখটা যেন কেমন ভারী ভারী করে রাখে। ও কাজলি, আরে দেখ দেখ, আরে রাধা সম্বন্ধিতা না, ও নদীর ওপারে বসে এক দৃষ্টিতে না এদিকেই তাকিয়ে আছে। তোমাকে বলতে ভুলে গেছি পিসিমা, লোকটাকে আরো কয়েকবার আমি ওখানে দেখেছি। দেখো দেখো, হাত টেনে টেনে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, মন্ত্র আছে, নিশ্চয় কোনো বউ মন্ত্র আছে। না না, তোরা বিশ্বসকে নাকি ওঠো, শুনছো? একেবারে মাল এসেছি। আরে মাল তো নয়, যেন একেবারে মালের মতো। আপনি এসব কি বলছেন দত্তমশাই? আরে কি করে বুঝবে, কি করে বুঝবে, বোঝার বয়স তো অনেক। বয়সটা করে তোমাকে বিয়ে করে দিয়ে এলো, তোমার যখন কি দুঃখ। দত্তমশাই, আরে ভাগ্য, যাকে বলে ধনীর বলা। যখন তোমার দুঃখ ছিল, তাকে গয়না ছিল না। আর যখন গয়না এলো, তোমার কিছুই নেই। রাজকুমারী গঙ্গনার জন্য তৈরি করা গয়না আপনার কি এখনো বিক্রি করা শেষ হয়নি দত্তমশাই? কবে কবে, আরে জগতে সেসব গয়না আমি পারি। ছাত্রীর পরে রাজকন্যা, তার জন্য আমি নতুন গয়না তৈরি করে ফেলেছি। এগুলো তোমার পিসিমার গয়না, তোমার পিসিমার আমি গয়না করবো? পুরো ময়লাটি পুলি বলে না, তাছাড়া বয়স তো এগুলো নজরে টাকাই দিচ্ছে না। আরে, কিস্তিটা কিস্তিতে শোধ। ও বলে উঠোর, না হলে উঠোর। বুঝেছি, ওই বুড়ো মিনসের মতলবটা আমি ভালো করে সব বুঝে নিয়েছি। বুঝবো না, আমি চতুর্থ পক্ষ ছেড়ে পঞ্চম পক্ষে পালিয়ে চলেছি। না বুঝলে কিচ্ছু আছে? আমি ঠিক সময়েতে জাম নিয়ে যাবো। খবরদার, ওই গয়নায় তুমি হাত কিছুতেই দেবে না। কি বললে? কি বললে তুমি? ওই লোভে বুঝি টাকার সঙ্গে টাকার পথে গিয়েছো। আমাকে নিয়ে ব্যবসা করবে বলে বুঝি তোমার জামাই যে 3 দিন বাড়ি ফিরে এলো না, সেই খবরটা পর্যন্ত আমার কোনোদিন মনে পড়বে না।
সুখের জন্য এই মানুষটা সব কিছু করতে পারে। খবরদার বলছো না, তুমি একদম হাত দেবে না মা। কেন ভাত বন্ধ হবে? হ্যাঁ? বলে ও কি ভাবছে এমনি তোমার খায়? ওকে এই সংসারে কাজ করে না। ওর স্বামী দিন রাত কাপড় কেচে কেচে গতরটাম একেবারে মাটি করে ফেলে না। পিসমশাই, পিসমশাই আসবে। সেই রাজবাড়িতে গিয়ে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। না হয়তো রাজবাড়িতে তার কোনো বিপদ হয়েছে পিসমা। সেই জন্য এখনো সে বাড়ি ফিরে আসতে পারছে না। কাকি, পিসমা, পিসমা তোমার যদি পায়ে পড়ি পিসমা, তুমি পিসমশাইকে একটু বুঝিয়ে বলো। মানুষটাকে যে এনে মাসে আসুক আর না আসুক, তার সমস্ত কাজ আমি করে দেবো। এটা নয় পিসমশাই, আদিত্যকে নয়, আমি আপনার পায়ে ধরে বলছি পিসমশাই। বিজয় দত্তর দেওয়া গয়না আপনি ফিরিয়ে দিন। রাজার সম্মতি দেখানো বাগান বাড়ির লোক ছেড়ে দাও পিসমশাই। সে আর আমি একসঙ্গে তোমার সব কাজ করে দেব। তার এতদিনের জমানো কাজ সব করে দেবো পিসমশাই। আমি না খেয়ে থাকবো, একটা শাড়ি পরে আধখানা তারপরে আধখানা শুকিয়ে আমি তোমার সংসারের সব দেনা পরিশোধ করবো। শুধু দয়া করো। আরে তোমরা শুনে রাখো, যা করলে তোমার সুখ আসে, সেই সুখ কেমন করে আসে না তা কিছুতেই করতে দেবে না এই শৈলভ পারে। হ্যাঁ কাজলি, হ্যাঁ তুই আপনি তুমি চলে আয়। শোন, এই ফসল ফসল সব আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। সন্ধ্যা হয়ে আসছে, তুই নদীতে গাটা ধুয়ে বাড়িতে চলে আয়। আর জামাই বাড়ি যদি ফেরে খুব ভালো, না হয় তোর আমি নিজে রাজবাড়িতে যাবো। রাজবাড়ি, এখান থেকে রাজবাড়ি কত দূর কে জানে? পিসিমাকে সঙ্গে নিয়ে আমিও কি একবার রাজবাড়িতে যাব? কিন্তু কিন্তু পেটে যে আমার লজ্জা, পিসিমাকে আমি সে কথা বলতে পারিনি। আমি ভেবেছিলাম আমার জীবনের এই সুখের খবরটা প্রথমে আমি কুমারীকে দেব, কিন্তু কিন্তু সে তো এখনো এলো না। তাহলে কি রাজবাড়ির লোকেরা জানতে পেরেছে আসলে সে কুমার ছেলে নয়, সে রাজকুমার মধুমঙ্গল। আমার মাথা খারাপ কাজল, তাই কখনো জানতে পারি। বাবা, বাবা তুমি এসেছো, কোথায় ছিলে এই 3 দিন ধরে? তুমি বলো না, কি করছিলে তুমি এই 3 দিন? জানো, এই 3 দিন আমার কাছে 3 যুগের সমান হয়ে গিয়েছিল। আমি তোমাকে ছেড়ে ভালো করে খেতে পারিনি, ভালো করে ঘুমোতে পারিনি। আমি কতগুলো স্বপ্ন দেখেছি। আমি তো কিচ্ছু করিনি, খাইনি দাইনি, কিচ্ছু করিনি কাজল। 3 দিন আমি কিচ্ছু করিনি। কেন, কি হয়েছিল তোমার? বলো না, বলো না। দেখো, ভালো কাপড় কাচতে পারোনি বলে রাজার লোককে এতদিন আটকে রেখেছিল তোমাকে। তবে কি রাজবাড়ির পথ চিনতে না পেরে তুমি অন্য পথে চলে গিয়েছিলে? না, তাহলে 3 দিন ধরে কোথায় ছিলে তুমি? বিষণ্ণ মুখ, ক্লান্ত শরীর, কথা বলছো যেন কত কষ্ট করে। একবার বলো না, কি হয়েছিল তোমার? বলো না। আমি অসুস্থ হয়ে গেছিলাম। তুমি অসুস্থ হয়ে পড়েছিলে? আমি ঠিকই বুঝতে পেরেছিলাম, ঠিকই বুঝতে পেরেছিলাম। তুমি অসুস্থ হয়ে পড়েছো। কখনো মনে হচ্ছিল তুমি পথ হারিয়ে ফেলেছো। তোমার কথা ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমি স্বপ্ন দেখলাম, রাজবাড়িতে ধরা পড়ে গিয়ে তুমি ভয়ে রাজভগিনী মণিকঙ্কনাকে বলছো, আমি তোমার হাত ধরলাম মণিকঙ্কনা। তোমার স্বপ্ন সত্যি নয়। রাজভূমির সঙ্গে আমার দেখাই হয়নি। পথ পথে
সেবা যত্ন করলে কি হবে? তোমার জন্য করে দেবে। আমার আর কিছু হয়নি। আর কি করেই হবে? আর তোমার এই কাজ না শুনলে আমার যে ঘুম আসে না কাজল। স্বামী, কত কষ্ট হয়েছে তোমার। এসো, আমার এই গান করে একটা কথা বলবো কাজল? বলো না। বাবা আগে আমাকে জল খাওয়াতে পারবে? তুমি কি গো, সেই কথাটা তুমি আগে বলবে তো। আর বলতাম কিন্তু তোমাকে দেখে আমার অর্ধেক পিপাসা মিটে গেছে। তাহলে তুমিও শোনো, আমি তোমাকে এমন একটা কথা শোনাবো যা শুনে তোমার মনে হবে তোমার সমস্ত রোগ শোক ভালো হয়ে গেছে। কি কথা? আমি তুমি তোমার ছেলে মা হতে চলেছে। আমার সন্তানের মা হতে চলেছে কারণ গড়কালীন রাজবংশের জন্মকুণ্ডলের গাজর দোকানে করে অস্তিতে অস্তিতে পিতৃগুণ থাকলেও রক্তে মাংসে মজ্জায় মজ্জায় পারলেই তোর বংশে যেতাম। সেই শিশু দেবতার মতো হাসতে হাসতে দানবের মতো অশুভ শক্তির সহায় হবে। আমি আমি তা হতে দেব না। রাজপতি কঙ্কনের সুতামাটিকে ঘুম পাহাড়ি রাজমাতাদের ঘুমো এসেছে, ঘুমো এসেছে। কিন্তু কাজল কাজল তো আমাকে ভালোবেসেছিল। তার ভালোবাসায় তো কোনো ফাঁকি নেই। সে তো আমাকে আগেই বলেছিল রক্তে রক্তে মিলবে না, আভিজাত্যে মিলবে না, সামাজিকতার বৈষম্য বেদনাদায়ক হয়ে উঠবে। তবু তবু আমি যৌবনের লোভে বস্ত মধুকরের মতো তার শরীরে ঢেলে দিয়েছি লোভের বিষ। সেই বিষের জ্বালা না, আমি তা হতে দেব না। সেই চারা শুনে আমি মাটিটাকে ছেলের বাবা হবে বলে এই আনন্দে তোমার খুব হাসি পাচ্ছে, তাই না? আমি খুব আনন্দিত হয়েছি। তাহলে আনন্দ করে জলটুকু খেয়ে নাও। তুমি ঘুমাও স্বামী, তুমি একটু ঘুমাও। ঘুমাও, তুমি ঘুমাও, ঘুমাও আমার প্রিয়, সদাই তোমার পাশে রব, এইটুকু জেনে নিও। ঘুমাও, তুমি ঘুমাও।
ফেলতে চাই। না! আমি চাই আমার সর্বস্ব নিয়ে এই বৃক্ষের চারাটাকে একটু করে বড় করে তুলতে। আমি চাই বিষাক্ত মাটি সহ ওই বৃক্ষের চারাটাকে আমার জীবনের বাইরে বার করে দিতে। তোমার জীবনের বাইরে থেকে আমি চাই মরণের সাথে ঘর করতে। আমার হাতেই তোমার মন আছে কাজল। আমার হাতে আছে তোমাকে নতুন করে বরণ করার বরণ ডানা। তুমি লম্পট কাজল। তুমি চরিত্রহীন, তুমি মিথ্যাবাদী। তোমার মতো লম্পট চরিত্রহীন মিথ্যাবাদীকে আমি চিনি না, আমি জানি না, আমি চিনতে চাই না। তোমার সঙ্গে আমাদের কোনো কথা নেই। ছি, ছি, ছি। ধূপর্বে কাজল শেষ করে তুমি করম কি হবে? তার আগে এই নদীতে ঝাঁপিয়ে পড়ে তুমি আত্মহত্যা করতে পারোনি। আত্মহত্যা করতে পারোনি। আমি আত্মহত্যা না করলে তোমাদের আত্মরক্ষা হবে কি করে? চরিত্রবান মধুমঙ্গলের ভাই ধ্রুবমঙ্গল, তোমার দাদাকে বলো আমার সেই একটা পয়সা সে যেন ফিরিয়ে